আরে কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো, খুব ভালো আছি, খুব ভালো। আঙ্কেল, আরে এসো এসো। মা বাবা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে আর ওনারা সরিও জানিয়েছেন। ওনারা আমাদের আশীর্বাদে আসতে পারেননি বলে, কারণ ঠান্ডার কারণে অনেক ফগ ছিল, তাই ওনারা টাইম মতন আসতে পারেননি। কোনো ব্যাপার নয় বাবা, আমার ওনার সাথে কথা হয়ে গেছে। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল তাই। কি সুন্দর লাগছে আমাদের মেয়েটাকে। সবকিছু ঠিক হবে তো? আমার খুব ভয় করছে। অকারণে চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অভিমন্যু, মা বাবা এমনিতে এদের দুজনকে নিয়ে কতটা চিন্তায়, কিন্তু এরা দুজন, এরা কারোর কথা শুনলে তো শুধু নিজেদের মন মর্জিতে চলে। দুজনে রণবীরকে কতটা বোঝানোর চেষ্টা করলো যে এই বাড়িতে বিয়ে করো না, করো না, এখানে কোনো মঙ্গল কাজ হতে পারে না, কিন্তু এরা দুজন কারো শুনলে তো। কাম্যা, কিছুক্ষণের জন্য তুমি চুপ করবে? কেন তুমি নিজের মুখ দিয়ে খারাপ কথাগুলো বলছো? আশীর্বাদ হচ্ছে যখন হতে দাও। হ্যাঁ, হতে দাও। অভিশাপটা ভুলে গেছো? এই বাড়িটা অভিশপ্ত। এরা দুজন কেন এটা বুঝতে চাইছে না? আবার যদি কেউ আত্মহত্যা করতে শুরু করে তো? এরকম কিচ্ছু হবে না, আর তুমি নিজের মুখটা বন্ধ রাখো। আরে জামাই বাবু, আপনি এখানে কি করছেন? আসুন আসুন, আমার সঙ্গে আসুন। আসুন আসুন, এদিকে আসুন, এখানে বসুন। বলো। কনগ্রাচুলেশন দিদি। ওকে, এবারে স্মাইল প্লিজ। হ্যাঁ, ঠিক এইভাবে হাসবে। হ্যাঁ, একদম পারফেক্ট ছবি উঠবে তাহলে। ওকে, কাম অন, 1 2 and 3। পারফেক্ট। এবারে এদিক থেকে। হ্যাঁ, ইয়া। হ্যাঁ ভাই, এবার আপনারা চলে আসুন, আশীর্বাদটা সেরে নিই। আসুন আসুন আসুন, আসুন আসুন দাদা, আসুন আসুন আসুন। আরে ভাই, আংটিটা কোথায় আছে? আরে আংটি নিয়ে এসো। দেখেছো, আশীর্বাদও হয়ে গেল। এই বাড়িটা আমাদের নামে করার কথা আর কবে বলবে তুমি? আমি তো বললাম আমি কথা বলে নেব। এখন ভালোই ভালোই আশীর্বাদটা হয়ে যেতে দাও, আর ভগবানের দোহাই কোনো ড্রামা করো না এখানে। চলো বাবা, এবার তুমি করাও। ড্রামা? এসব ড্রামা? তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি এটাই চাও তো? মনীষা, আমার কথা শোনো। মনীষা, হ্যাঁ, মনীষা। এবার ঠিক হয়েছে। চলুন চলুন, এবার খাওয়া চলুন, দাওয়া এবার করে নিই। আপনারা চলুন খেয়ে চলুন, নিন। এবার চলুন। খাওয়া দাওয়া হ্যাঁ, করে চলুন নিই চলুন সবাই। চলুন। আসুন, সবাই আসুন। খাবার খেয়ে যাবেন। আসুন, হ্যাঁ, আসুন, ঠিক আসুন। আছে। আসুন। চলো বাচ্চারা, তুমিও চলো। যাও যাও। সত্যি এই আশীর্বাদের কারণেই এই বাড়িতে এত বছর বাদে আবার উৎসব হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। পুরো পরিবার মানে যে এই হাভেলিতে একটা অভিশাপ আছে। এখনো পর্যন্ত উল্টোপাল্টা তেমন কিছু হয়নি, সবকিছু তো ঠিকই চলছে। আরে ছাতে কে দাঁড়িয়ে আছে? অনিশা? আরে এ তো রণবীরের স্ত্রী অনিশা। অনিশা, আরে অনিশা কি করছো? আরে কি করছেন কি? আরে পড়ে যাবেন তো। আরে কেউ আটকানো নাকি? কি হয়েছে? কি হয়েছে ওদিকে? কি হলো? কি হয়েছে এখানে? কি হলো? এরকম কেন বললি? অনিশা, অনিশা, বৌদি, বৌদি, অনিশা, কি হলো? অনিশা, অনিশা, এটা কি হলো তোমার? অনিশা, মনীষা, অনিশা, ওঠো অনিশা। অনিশা, এ কি হয়ে গেল তোমার? ওঠো অনিশা, ওঠো অনিশা। না না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না অনিশা। তুমি যেতে পারো না অনিশা, পারো না যেতে তুমি। এই অভিশাপটা সত্যি। এই বাড়িতে যখনই কোনো খুশির অনুষ্ঠান হবে, সেটা শুধু মৃত্যুই ডেকে আনবে, মৃত্যু।
বাবা, এটা হতে পারে না বাবা। কারোর মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়া তো করতেই হয় বাবা। একটু বোঝার চেষ্টা করো বাবা। না, আমি আমার অনিশাকে কোথাও পাঠাবো না। আমার অনিশা আমার সঙ্গে থাকবে, কোথাও পাঠাবো না ওকে। রণবীর দাদা, বোঝাও ওকে, বোঝাও। দাদা, আমরা সবাই তোমার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু দাদা এভাবে জেদ করো না। তুমি আর কতক্ষণ বৌদিকে এভাবে আগলে রাখবে? সব সময়ের জন্য আমার অনিশাকে নিজের সঙ্গে আমি সব সময়ের জন্য রাখতে চাই। দেখ বাবা, এর আত্মার শান্তির জন্য একে দাহ করতেই হবে। তাই একে যেতে দে বাবা। না না, আমি আমার অনিশাকে আমার থেকে দূরে পাঠাতে পারবো না। অনিশা আমার সঙ্গে থাকবে, আর এটা আমি কোনোদিনই মানতে পারবো না যে ও এই পৃথিবীতে নেই। ও আমার সঙ্গে আছে, আমার কাছে। কিন্তু দাদা তোমাকে মানতেই হবে। এটা এটা কি আওয়াজ? এটা তো কারো জলে পড়ার শব্দ। চলুন। মেজদা, কি হলো? আরে দাদা, কি হলো? মেজদা, মেজদা, কি হলো তোমার? মেজদা, কি হলো মেজদা? তোলো দাদা, তোলো, টেনে তোলো। আমি এখানেই ছিলাম, আমি দেখছি দাদা জলের মধ্যে ভাসছে, তাই আমি ওনাকে তুলে নিয়ে আসলাম। ওনার নিঃশ্বাস চলছে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। অভিমন্যু আমাকে ছেড়ে যেতে পারে না। না, সিআইডিকে ডাকো, সিআইডিকে ডাকো। অভিমন্যু, মাফ করবেন, আমাদের একবার সবকিছু ঠিকঠাক বুঝে নিতে হবে, কারণ খুব ছোট ছোট বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা যখন ঘরের মধ্যে ছিলেন তখন এই পুলে কারো পড়ার আওয়াজ শুনতে পেয়েছেন, আর তারপর আপনারা দৌড়ে এখানে আসেন, তখন আপনারা দেখলেন যে মঙ্গল অভিমন্যুকে পুল থেকে টেনে তুলছে। আর ততক্ষণে অভিমন্যুর মৃত্যু হয়ে গেছিল। মঙ্গল, যখন তুমি এখানে আসলে তখন কি দেখলে? অভিমন্যু নিজেকে বাঁচানোর জন্য পুলের মধ্যে কি হাত পা ছোড়াছুড়ি করছিল? বাঁচার জন্য নিশ্চয়ই চেষ্টা করছিল। কোনো চিৎকার চেঁচামেচি, কোনো আওয়াজ, তোমার সঙ্গে কোনো কথা? না স্যার, সেরকম কিছুই হয়নি। আমার তো মনে হয় উনি জেনে শুনে আত্মহত্যা করেছেন। এইসব মিথ্যে। আমার স্বামী জলে ডুবে মরতেই পারে না। মা, এই ঘটনাটা তুমি যতই অস্বীকার করো না কেন, বাস্তব এটাই যে অভিমন্যুর মদের নেশা ধরে গিয়েছিল। এটাকে নিয়ে ও খুব টেনশনেও ছিল। স্যার, আমার ছেলে আত্মহত্যা করেছে। ওর মৃত্যুর আর অন্য কোনো কারণ থাকতে পারে না। না বাবা, আমি মানছি যে এই কদিন অভিমন্যু খুব মদ খেত, কিন্তু জলে ডুবে মরে যাওয়া সেটাও চাইলেও করতে পারতো না। কারণ
কারণ ও জলে খুব ভয় পেত। আশ্চর্য বিষয়, জলে যার ভয় ছিল সে সুইমিং পুলে নেমে গেল। এই সব কিছু এই বাড়ির জন্য হয়েছে। এটা অভিশপ্ত বাড়ি, এখানে কেউ কোনো আনন্দ করতে পারবে না। আমি বারণ করেছিলাম না, এখন দেখলে? মা, এগুলো সব আজগুবি কথা। প্লিজ তুমি একটু চুপ করো। আমি চুপ করতে পারবো না। আমি বলেছিলাম না যে এই বাড়িতে মেয়ের আশীর্বাদ করিও না। কেউ আমার কথা শোনেনি। এবার শান্তি হলো। প্রথমে অনিশা, আর এখন অভিমন্যু। অনিশা? আপনি বলতে চাইছেন যে অভিমন্যু ছাড়া আরো কেউ মারা গেছিল এখানে? হ্যাঁ স্যার, অনিশা বৌদি, বর্দার ওয়াইফ। কাল রাতে দুজনের মধ্যে ঝগড়া হলো আর বৌদি স্যার ওই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করলো। যদি ছাদ থেকে লাফ মেরে থাকে এখানে, তাহলে তো রক্তের দাগ থাকা উচিত। এখানে তো রক্তের ছিটে ফোটাও নেই। ভয় পেয়ে হয়তো সব পরিষ্কার করে ফেলেছে। কিছু তো গন্ডগোল আছে। কাল রাতে অনিশা আত্মহত্যা করেছে, আর আজ অভিমন্যু। একের পর এক দুজনের পরপর মৃত্যু। কিন্তু আপনারা অনিশার বিষয়ে কাউকে কিছু বলেননি তো? না স্যার। কেন? স্যার, আমরা ওনার মৃত্যুটাকে মেনেই নিতে পারছি না স্যার। বুঝতেই পারছি না স্যার এমনটা হলো কি করে। তার উপর এনারা তো বলছেন এটা কোনো অভিশাপ। অভিশাপ? তোমারও কি মনে হয় এটা অভিশাপ? না স্যার। হ্যাঁ সচিন? স্যার, ওর শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। দেখে তো মনে হচ্ছে যে ওর মৃত্যু জলে ডুবে হয়েছে। স্যার, যদি একটা মানুষ জলে ডোবে তাহলে সে 2-1 মিনিটের মধ্যে কি করে ডুবে গেল? ডুবে যাওয়ার জন্য কিছু তো সময় লাগে স্যার। আর স্যার, এটা একটা অদ্ভুত ব্যাপার। কেউ একজন কয়েক মিনিটের মধ্যে জলে ডুবে মারা যায় কি করে? মিনিট কোথায় সচিন? ঘরের থেকে সুইমিং পুল আসতে ম্যাক্সিমাম 10-12 সেকেন্ড লাগবে। আত্মহত্যা কিনা সেটা দেখতে হবে। রেডি? লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। ইয়েস স্যার। আচ্ছা, অনিশার লাশটা কোথায়? আগে ভিতরে আছে। চলুন দেখান। লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। না না, অনিশা আমার স্ত্রী। ও কোথাও যাবে না। আপনি ওকে কোথাও নিয়ে যাবেন না। ও যেরকমই হোক, ও আমার সঙ্গে থাকবে। আপনারা লাশ এইভাবে বাড়িতে রাখতে পারেন না। আমি ওকে নিয়ে যেতে দেবো না। আপনারা ওকে কোথাও নিয়ে যেতে পারবেন না। দেখুন, লাশ এইভাবে ঘরে রাখাটা বেআইনি। আমরা এটাকে ল্যাবে নিয়ে যাব না। আশা করছি আপনি আমাদের সাহায্য করবেন। কি হয়েছে স্যার? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, I'm all right. আমি ওকে নিয়ে যেতে দেবো না। আমরা এখানে মজা করতে আসিনি। প্রয়োজন হলে আপনাদের সবাইকে বিরতে আসতে হবে। এখানে এই বাড়িতে দুখানা মৃত্যু হয়েছে। হ্যাঁ স্যার, ওকে কি জানতে পারলে? বস, এটা জানা গেছে এরা দুজন আত্মহত্যা করেনি, এদের খুন করা হয়েছে। এর মধ্যে এমন কি নতুন কথা ডক্টর সালুকে? এদের যে খুন হয়েছে সেটা আমরা প্রথমেই সন্দেহ করেছি। অভিজিৎ বস, তোমাকে তো এখনো আসল কথাটা বলিনি। কেন তাড়াহুড়ো করছো ভাই? এসো, বলছি আমি নতুন কথা। এটা দেখছো তোমরা, এই দুটো চিহ্ন? হ্যাঁ, এটা তো পোড়ার দাগ ডক্টর। এক্স্যাক্টলি। আর এইরকমই পোড়ার দাগ ওই লোকটির শরীরেও আছে। সারিকা দেখাও। হ্যাঁ স্যার।
এই দেখুন এখানে। হ্যাঁ, আর এইরকম পোড়ার দাগ তখনই হয় যখন স্টান গান ব্যবহার করা হয়। হ্যাঁ, দেখে তো সেরকমই মনে হচ্ছে। স্ট্যান গান? কিন্তু স্ট্যান গান তো সারা দুনিয়ার পুলিশ ক্রিমিনালদের খানিকক্ষণের জন্য প্যারালাইজ করার জন্য ব্যবহার করে থাকে, যাতে তাদের সহজে ধরা যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার, ওটাও ইলেকট্রিক শক দিয়ে খানিকক্ষণের জন্য মাসলকে জ্যাম করে দেওয়া হয়। স্টান গান থেকে কেউ কি করে মরতে পারে? হতে পারে কাজল, মৃত্যু হতে পারে। কিভাবে আমি বলছি, এসো। এই মনিটরটা দেখো বস। স্টানগান থেকে যখন গুলি চলে তখন শরীরে গিয়ে আটকে যায়, আর এই স্টানগান চলে ভোল্টেজ, কারেন্ট দিয়ে। যত বেশি ভোল্টেজ তত বেশি ক্ষতি। আর এদের দেখে মনে হচ্ছে এদের কোনো হাই ভোল্টেজ স্টানগান দিয়ে মারা হয়েছে। ও, তার মানে যে এদের মারতে চেয়েছিল সে বিশেষ বন্দুক বানিয়েছিল, একেবারে হাই ভোল্টেজের। এক্স্যাক্টলি। কিন্তু স্যার অনিশা যখন ছাদ থেকে পড়ে অনেকে দেখেছিল ওকে। সব বুঝতে পেরে গেছি কাজল। প্রথমে মেয়েটাকে ওটা দিয়ে প্যারালাইজ করা হয়, আর তারপরে ছাদ থেকে ধাক্কা মারা হয়। ব্যাস, পড়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। আর ঠিক একই পদ্ধতিতে অভিমন্যুও মারা যায়, ঠিক এইভাবে। তার মানে স্যার এই স্টান গান এমন কোনো লোক বানিয়েছে যে কারেন্ট আর ভোল্টেজের ব্যাপারে খুব ভালোভাবে জানে। হ্যাঁ, কিন্তু স্যার, যদি এদের দুজনকে স্ট্যান গান দিয়ে মারা হয়ে থাকে তাহলে বুলেট কোথায়? আমরা তো এদের দেহে কোনো বুলেট পাইনি। অভিজিৎ, মেয়েটা এত ওপর থেকে পড়েছে, হতে পারে ও পড়ে যাওয়ার পর ওর শরীর থেকে গুলিটা ছিটকে কোথাও পড়ে গেছে। আর তাছাড়া ওর বাড়িতেও অনেক লোকজন ছিল। হ্যাঁ স্যার, এই অভিমন্যু স্যার এ তো পুলে ডুবে মারা গেছে। তাহলে হতে পারে স্টান গানের গুলি এখনো পুলের মধ্যেই আছে। অভিজিৎ, গুলি যখন চলেছে তখন কোনো না কোনো জায়গায় গুলিটা নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা, আপনারা এটা বলুন যে অনিশা ছাদ থেকে পড়ার আগে কাল রাতে কি কি হয়েছিল? স্যার, কাল রাত্রে আমার আর অনিশার ভেতরে প্রপার্টি নিয়ে ঝামেলা হয়েছিল, আর ও ওখান থেকে চলে গেছিল। আমি ওর পেছনে দৌড়ে গেলাম, আর ও ছাদে এসে দরজা বন্ধ করে দিল। আমি কত চিৎকার চেঁচামেচি করলাম, তবুও দরজা খুলল না। তারপরে হঠাৎ নিচ থেকে আওয়াজ এলো, আর আমি নিচে দৌড়ে গেলাম। আর ওখানে গিয়ে দেখলাম যে অনিশা ছাদ থেকে লাফিয়ে প্রাণ দিয়ে দিয়েছে। ছাদের দরজা বন্ধ করে দিয়েছিল আর এখান থেকে ঝাঁপ মারলো। এটা কি? আচ্ছা, একটা কথা বলুন, এই রুটির টুকরো এখানে করতে গেল? ব্রেডের টুকরো? কে খেয়েছিল এটা? ও হ্যাঁ, 2-3 দিন আগে ছাদের দরজা খোলা হয়েছিল পরিষ্কার আর সাজানোর জন্য, তো কোনো ওয়ার্কার খেয়েছিল হয়তো। স্যার। হ্যাঁ ফ্রেডি? এই দেখুন স্যার, একটা টিস্যু পেপার পেলাম, আর তার মধ্যে এই WB লেখা আছে স্যার। WB? এটা তো কোনো ফুড আউটলেট বা রেস্টুরেন্টের টিস্যু পেপার মনে হচ্ছে। আচ্ছা, এই ব্রেডের টুকরো বা কোনো স্যান্ডউইচ এই ফুড আউটলেট থেকে আনা হয়নি তো? আচ্ছা ফ্রেডি, এই টিস্যু পেপারটা দেখে তো মনে হচ্ছে যে বেশ দামি রেস্টুরেন্ট থেকে আনা। কোনো ওয়ার্কারে তো দামি রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ নিয়ে খাবে? আর স্যার, এই অনিশা যে মেয়েটা, সে খুব রেগে মেগে এসেছিল ছাদে, সে তো নিশ্চয়ই স্যান্ডউইচ খেতে খেতে আসেনি না? হ্যাঁ ফ্রেডি, এর মানে ওয়ার্কাররা এখান থেকে যাওয়ার পর আর অনিশার ছাদে আসার আগে এখানে কেউ ছিল,
যে এখানে বসে স্যান্ডউইচ খাচ্ছিল আর অনিশার জন্য অপেক্ষা করছিল। স্যার, সুইমিং পুলটাকে ভালো করে চেক করে দেখলাম, স্টানগান থেকে বেরোনো কোনো জিনিস ওখানে পেলাম না স্যার। হ্যাঁ স্যার, পুলের আশেপাশেও খুব ভালো করে দেখেছি, ওখানেও কিচ্ছু নেই। খুনি খুবই চালাক। বাড়িতে অভিশাপ আছে বলে একটার পর একটা খুন করে চলেছে। হত্যাকে আত্মহত্যা দেখানোর চেষ্টা করে চলেছে। শচীন খুনি যেই হোক না কেন, ও শুধু ওই বন্দুকটাই বানাতে জানে না, বরং ওই পরিবারের প্রত্যেকটা লোকের ব্যাপারে সবকিছু জানে। স্যার, এই খুনিটা আবার মঙ্গলই নয় তো? না ফেডরিক, ও তো হতেই পারে না। আরে ও তো অশিক্ষিত, ও কি করে জানবে ওই বন্দুকটার ব্যাপারে? স্যার, আরেকটা কথা, খুনি কি করে জানতো যে অনিশা ওই সময় ছাদে আসবে? ও এমন কোনো প্ল্যান বানিয়েছিল যার জন্য জানতে পেরেছিল যে রণবীরের সঙ্গে দেখা করার পরে অনিশা ছাদে নিশ্চয়ই আসবে। আর স্যার, এই অভিমন্যু, ওকে নিশ্চয়ই কোনো প্ল্যান করে সুইমিং পুলে ডাকা হয়েছিল স্যার। ঠিক বলেছো বিবেক, একদম ঠিক। আসলে ওই খুনি এই পরিবারের ব্যাপারে সব কিছু জানে, বন্দুকটা তৈরি করতেও জানে। যাই হোক না কেন, খুনি নিশ্চয়ই এই পরিবারেরই মধ্যে কেউ একজন। স্যার, স্যার সেই যে ব্রেডের টুকরোটা আপনারা ছাদ থেকে পেয়েছিলেন, ওটা ডায়েট স্যান্ডউইচ ছিল। ডায়েট স্যান্ডউইচ? হ্যাঁ স্যার। তাহলে খুনি ডায়েট করে? স্যার। হ্যাঁ কাজল? স্যার, এই টিস্যু পেপারে যে অ্যালফাবেটস লেখা আছে WB, এটা একটা ফুড আউটলেটের। কি নাম এই ফুড আউটলেটের? এই দেখুন স্যার, হোয়াইট ব্রেড, খাড় এরিয়া। হোয়াইট ব্রেড? আচ্ছা, খোঁজ নাও এই হোয়াইট ব্রেডের ফুড আউটলেটে গিয়ে যে কে অর্ডার দিয়েছিল ওই ডায়েট স্যান্ডউইচ। আরে এই দেখুন স্যান্ডউইচের দোকানটা, হোয়াইট ব্রেড। এক্সকিউজ মি দাদা। আচ্ছা দাদা, এই ব্রেডটা দেখে একটু বলুন তো, এটা আপনার দোকানের কিনা? রুটি দেখে কি করে বলবো যে এটা আমার দোকানের? এই টিস্যু পেপারটা তো আপনারই দোকানের না? হ্যাঁ স্যার। তার মানে এটাই দাঁড়ায় যে এই ব্রেডটা আপনার দোকানেরই। কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? কি ব্যাপার স্যার, আমার স্যান্ডউইচে কোনো প্রবলেম আছে? না, একটা মৃত্যু হয়েছে। স্যান্ডউইচ খেয়ে মারা গেছে? আচ্ছা, রণবীর ম্যানশনে আপনার দোকান থেকে স্যান্ডউইচ গেছিল তো? হ্যাঁ স্যার। স্মৃতিশক্তি তো খুব প্রখর তোমার। ওই একটা স্যান্ডউইচের জন্য 3বার ফোন করেছিল স্যার, সেই জন্য মনে আছে। 3বার? হ্যাঁ, ওই ফোনের নেটওয়ার্কটা ভালো ছিল না স্যার, ফোনটা বারবার কেটে যাচ্ছিল। আচ্ছা, কে ছিল লোকটা? কোনো অনিশা ম্যাডামের ফোন ছিল। অনিশা আপনাকে ফোন করেছিল? হ্যাঁ স্যার, কিন্তু স্যান্ডউইচ উনি নিজের জন্য চাননি। তাহলে কার জন্য অর্ডার করেছিল? একটা লোকের জন্য অর্ডার দিয়েছিলেন। এটা আপনি কি করে জানলেন? উনি যখন অর্ডার দিচ্ছিলেন তাকে জিজ্ঞেস করছিলেন। লোকটার সাথে কি কথা বলেছিলেন? না স্যার, ওই লোকটা অসুস্থ ছিল। এর তো সিআইডিতে কাজ করা উচিত। কিছু বলছেন স্যার? না না, সেরকম কিছু না। তুমি কি করে জানলে যে সেই লোকটা অসুস্থ ছিল? স্যার, ম্যাডাম কথা বলছিলেন তো, লোকটা পেছনে কাশছিল। কাশছিল? আচ্ছা, এটা বলুন যে এখান থেকে ডেলিভারি কে নিয়ে গেছিল? স্যার, ওই চন্দ্র নিয়ে গেছিল। চন্দ্র, এদিকে এসো। আচ্ছা চন্দ্র, এটা বলো যে পরশু রাতে রণবীর ম্যানশনে স্যান্ডউইচ নিয়ে তুমি গেছিলে? স্যার, আরে ভয় পেও না, যা জানো বলে দাও। স্যার, ওই ডেলিভারিটা নিয়ে আমি গিয়েছিলাম স্যার। কে নিয়েছিল ডেলিভারিটা? স্যার, ওই এক ম্যাডাম গেটে দাঁড়িয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করছিলেন। আচ্ছা, এই ফটো দেখে বলো যে এদের মধ্যে কে ছিল? স্যার, ইনিই ছিলেন স্যার, সত্যি বলছি, ইনিই ছিলেন। ঠিক আছে, তুমি যেতে পারো। আচ্ছা স্যার। একটা ব্যাপার বুঝতে পারছি না, বাড়িতে এত বড় পার্টি ছিল আর অনিশা স্যান্ডউইচ অর্ডার করলো, আর তাও অসুস্থ ব্যক্তির জন্য। কি হতে পারে লোকটা? নিশ্চয়ই খুনিই হবে। হ্যাঁ স্যার। কি? ঠিক আছে স্যার, হসপিটালে যাচ্ছি এক্ষুনি। ভালো হয়েছে আপনারা এসে গেছেন, দেখুন না কি হয়ে গেল। এসব কি করে হলো?
কিছুই বুঝতে পারছি না। ও তো সবসময় খুব সাবধানে গাড়ি চালায়। হ্যাঁ স্যার, বর্দার আজ অব্দি কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয়নি। বুঝতে পারছি না গাছের সঙ্গে কি করে ধাক্কা মারলো। ডাক্তারবাবু, ওর অবস্থা কেমন? হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। হালকা আঘাত লেগেছে, কাল ডিসচার্জ করে দেব। আচ্ছা, একটা কথা বলুন, রণবীর কোনো ওষুধপত্র খাচ্ছিল কোনো কারণের জন্য? ওষুধ? না স্যার, বর্দার তো কোনো প্রবলেম নেই। কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি এটা কেন জিজ্ঞেস করলেন? না না, রণবীরকে যখন এখানে আনা হয়েছিল ওর ব্লাড প্রেশার খুব কম ছিল, আর চেক করতে ওর পেট থেকে সেই ওষুধ পাওয়া গেল যেটার কারণেই ওর ব্লাড প্রেশার কম হয়ে গেছিল। কিন্তু রণবীর তো রোজকার মতো ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছিল, ও কোনো ওষুধ খায়নি। ব্রেকফাস্টেই কোনো মেডিসিন মেশানো হয়েছিল। এই অ্যাক্সিডেন্ট এই ওষুধের জন্য হয়েছে। যেই ওষুধে রণবীরের বিপি ফল করেছিল সেটা ওকে খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। রণবীরকে ব্রেকফাস্ট কে দিয়েছিল? আগে ব্রেকফাস্ট তো মঙ্গলই তৈরি করে। মঙ্গল? কোথায় আছে মঙ্গল? ডাকুন তো। মঙ্গল, মঙ্গল, মা তুমি দেখো তো। হ্যাঁ বাবা। কিন্তু স্যার, মঙ্গল এটা করতে পারে না। বহু বছর ধরে এই বাড়িতে কাজ করছে, কারুর ক্ষতি করে ও কি পাবে স্যার? একবার এখানে আসতে দিন, তারপর সব বোঝা যাবে। আরো একটা কথা আমরা জানতে পেরেছি, অনিশা খুনিকে চিনত। অনিশা খুনিকে চিনত? আগে হ্যাঁ, যে স্যান্ডউইচ আমরা ছাদে পেয়েছিলাম সেটা অনিশাই খুনির জন্য আনিয়েছিল, আর সেই সময় খুনি অসুস্থ ছিল, কাশি হয়েছিল তার। তাই আপনারা ভালো করে চিন্তা করে বলুন, যে রাতে এই বাড়িতে এনগেজমেন্ট হচ্ছিল সেদিন কার শরীর খারাপ ছিল? এরকম তো কেউ ছিল না। আই সি। আচ্ছা, তাহলে এই আশীর্বাদের দিন আপনারা ছবি টবি তো তুলেছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ। একটু দেখান তো অ্যালবামটা নিয়ে আয়। দেখুন, আমাদের সন্দেহ সেদিন পার্টি থেকে খুনি কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যায়, আর উপরে ছাদে অনিশার জন্য অপেক্ষা করছিল। যেই অনিশার ছাদে গিয়ে পৌঁছয়, সে অনিশাকে ছাদ থেকে ধাক্কা মারে। এই নিন স্যার। আপনি এই অ্যালবামটা একটু দেখুন, আর এটা বলুন যাদেরকে সেদিন পার্টিতে ডেকেছিলেন সবাই এই ফটোগ্রাফের মধ্যে আছে কিনা। এখানে তো সবাই আছে। সবাই নেই, সোহন তো নেই ছবিগুলোতে। আমি? কিন্তু স্যার আমি কিভাবে এই ছবিতে থাকবো? ছবিগুলো তো আমিই তুলেছি। বাবা, মঙ্গল, মঙ্গল বাড়িতে নেই। বাড়িতে নেই? আমার সন্দেহ হচ্ছিল। প্রথমে অনিশা, তারপর অভিমন্যু, এবার রণবীর। খুনি তার পরের শিকার অবধি পৌঁছানোর আগে আমাদের ওর কাছে পৌঁছতে হবে। অভিজিৎ, কয়েকদিন ধরে আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। কি বিষয়? আমি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে তোমার শরীরটা ঠিক ভালো মনে হচ্ছে না, আর কাজের সময়ও দেখছি তোমার মন কোথাও অন্যদিকে চলে যাচ্ছে। আর এই এতগুলো ওষুধ কিসের জন্য?
এগুলো তো মাথা মাথা ব্যথার ওষুধ। অভিজিৎ, বন্ধু আমি তোমার, আমার কাছে কিছু লুকিও না, বলো কি ব্যাপার? আরে মাথা ব্যথার ওষুধ? এটা মাথা যন্ত্রণার ওষুধ নয় অভিজিৎ। মাথা যন্ত্রণায় এতগুলো ওষুধ খায় না লোকে। বললাম তো দয়া, এগুলো কিছু না। এখন আমাদের এই কেসটায় মনোযোগ দিতে হবে, ব্যাস। আরে এই মেয়েটা, ও কোথায় যাচ্ছে? সবাইকে বলে দিয়েছিলাম ঘর থেকে না বেরোতে। বাবা, বাবা, বাবা! সাবধান! এই পালিয়ে গেছে। কে ছিল? জানি না, দেখতে পাইনি, পালিয়ে গেল। আর ও তো গুলি চালিয়েছিল। গুলি চালিয়েছে? হ্যাঁ। দয়া, স্টান গান। কি হয়েছে? কি হয়েছে? বাবা, কি হয়েছে বলো? কি হয়েছে বাবা! তার মানে আপনি বলতে চাইছেন যে উনি, মানে আপনার শ্বশুর আপনাকে ফোন করে ছাদে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে বাবা ফোন করেছিলেন, বললেন যে ওনাকে কেউ মারতে চান, আর ওটা শুনেই আমি ওপরে চলে গেলাম। কি ব্যাপার? না, আমি কোনো ফোন করিনি। আর যদি আমার প্রাণের ঝুঁকি থাকতো তো একে কেন ফোন করতে যাব? তাহলে আপনি যদি ফোন না করেন তাহলে ফোন সেই ব্যক্তি করেছে যে প্রাণে মারার চেষ্টা করেছে। কিন্তু সে কে? ও যেই হোক না কেন, ও এই বাড়ির সম্পর্কে সবকিছু জানে। কে কোথায় আছে, কি করছে, সব খবর ওর কাছে আছে। সে জানতো যে এই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছে, তাই সে ওনাকে ছাদে ডেকে নিয়েছে, যাতে একে খুন করে ফেলবে আর কেউ জানতেও পারবে না। রণবীর আর সুনয়না তো হসপিটালে আছে, মঙ্গল বাড়ি ছেড়ে পালিয়েছে। এখন বাকি রইল ইনি আর আপনারা, স্বামী আর স্ত্রী, আর আমাদের ছোট ছেলে সুহান। সুহান এখন কোথায়? নিচে বেসমেন্টে হবে। বেসমেন্টে? ওখানে কি করছে? আসলে ও একটা ফটো ল্যাব খুলেছে, ওইসব নিয়ে বিজি থাকে। বাড়িতে এত কাণ্ড হচ্ছে আর সে বেসমেন্টে ফটোগ্রাফি করছে। চলুন দেখি কোথায় আপনার বেসমেন্ট। আসলে ও একদমই পছন্দ করে না ওর কাছে কেউ গেলে। সেটা আমরা বুঝবো, আপনি দেখিয়ে দিন। চলুন, আসুন আসুন। শুনছিস? তুই কোথায়? আমরা দেখে নিচ্ছি। আপনি একটু ওকে ফোন করুন, দেখুন কোথায় রয়েছে এখন। হ্যাঁ। ফটো স্টুডিও, দেখি এবার এনার এই ফটোগ্রাফি ছাড়া আর কি কি শখ আছে।
গড, দেখেছ এসব কি? স্টান গান বানানোর ডিজাইন, লেজার রাইফেল। এখানে বসেও স্ট্যান্ড গান বানায়। অভিজিৎ, অনেকগুলো টয় গান এখানে জোগাড় করে রেখেছে দেখছি। হ্যাঁ, এই টয় গানগুলোর মধ্যে কোনো একটা দিয়ে হয়তো স্ট্যান্ড গান বানিয়েছো। এটা কি স্যান্ডউইচের বিল? অভিজিৎ, স্যান্ডউইচের বিল বেশ যত্ন করে রেখেছে। মানে অনিশা ওই স্যান্ডউইচ এর জন্যই আনিয়েছিল। স্যার, ফোন করা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম, বাইরে গিয়ে করছি। না না, কোনো দরকার নেই, আমরা সবকিছু বুঝতে পেরেছি। আপনার ছেলের ফটোগ্রাফি ছাড়াও আরো একটা শখ আছে, স্টান গান বানিয়ে মানুষকে খুন করার। আগে হ্যাঁ, এখন এটা বলুন যে এত রাতে ও কোথায় যেতে পারে? এখানে আশেপাশে ওর কোনো বন্ধু আছে? হ্যাঁ, বন্ধু? ওর বন্ধুদের তো আমি চিনি না। ও ও পানভেল চলে যায়নি তো? পানভেল? ওখানে কেন গেছে? আসলে ওখানে ওর ফটো স্টুডিও আছে, ও প্রায়ই ওখানে চলে যায়। পানভেল? ও মাই গড, এও মারা গেল? অনেক রক্ত বেরিয়েছে। সুইসাইড নোট এটা। আমি অনিশা আর অভিমন্যুকে খুন করেছি। রণবীর আর কামিয়াকে আমি মারার চেষ্টা করেছিলাম, আর এই সব আমি টাকা আর প্রপার্টির জন্য করেছি। এয়ার টিকিট এই দেখো। 3 ঘন্টার মধ্যে শহর তো দূর, দেশ ছেড়েই পালানোর প্ল্যান ছিল। কিন্তু অভিজিৎ, আমার মাথায় এটা ঢুকছে না যে যদি পালাবাড়ি থাকে তাহলে বাড়ি থেকে সোজা এয়ারপোর্টের দিকে যাবে, এখানে আসতে যাবে কেন? সেটাই তো, ফোন করতে করতে হঠাৎ বদলে গেল। হ্যাঁ, দয়া, ছুরির এই চিহ্নটা দেখেছো? ভিতর থেকে এটা বাইরের দিকে এসছে। ভিতরটা গভীর, বাইরেটা পাতলা। যদিও নিজেকে নিজে কাটতো তাহলে ও এইভাবে কাটতো, বাইরে থেকে ভিতরের দিকে ছুরিটা যেত, ভিতরটা হয়তো হালকা হতো। একদম ঠিক কথা, এটা আত্মহত্যা নয়। এ যখন নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে তখন এর আত্মহত্যা করার তো দরকার ছিল না। কেউ নিশ্চয়ই এসেছিল এই ঘরটাতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
অভিজিৎ, কি হয়েছে তোমার? হ্যাঁ, আরে তুমি তো এক্ষুনি লাশের উপরে পড়ে যাচ্ছিলে। জানি না আমি কিভাবে সব। অভিজিৎ, ব্যাস আর কোনো বাহানা চলবে না। বলো কি ব্যাপার, কি হয়েছে তোমার? দয়া, আসলে হ্যাঁ, আমি পরে বলছি তোমাকে। এখন এই কেসটা দেখতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমি বলছি তোমায় পরে। ম্যানুয়াল অন স্টান গানস, এই বই সুহানের বাড়ি থেকে পেয়েছো? ইয়েস স্যার। ফটোগ্রাফির পাশাপাশি সোহনের স্টান গান বানানোরও শখ ছিল স্যার। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এগুলো সব হাতে লিখেছে, এত ভালোভাবে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে স্টান গান কিভাবে বানানো যেতে পারে, যেন কোনো প্রফেসর বা সায়েন্টিস্ট বুঝিয়েছে ব্যাপারটা। বিবেক, পুলিশ স্টেশনে ফোন করে খবর নাও যে এই ধরনের বই হারানোর কেউ রিপোর্ট লিখিয়েছে কিনা। ইয়েস স্যার। স্যার, সোহনের লাশের কাছে আমরা যে লেটারটা পেয়েছিলাম সেটা সোহন লেখেনি। সেটা তো জানতে আমি। স্যার, আর একটা ব্যাপার, কি? সোহন অনাথ ছিল, এই পরিবার ওকে দত্তক নিয়েছিল। স্যার, পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানো হয়েছিল স্টান গানের পেপারস হারিয়ে যাওয়ার। স্যার, স্যার, আমি তোমাকে কতবার বলেছি যে কাজের সময় আমাকে ডিস্টার্ব করবে না। প্রফেসর, কি ব্যাপার ভাই? আমরা সিআইডি থেকে এসেছি, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। এটা তো ওই ম্যানুয়াল। থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর, আমরা এই ম্যানুয়াল ফিরিয়ে দিতে আসেনি। ফিরিয়ে দিতে আসেননি? তার মানে? তার মানে এটা এই হলো স্যার, আপনার এই ম্যানুয়ালের সাহায্যে কেউ একজন স্টান গান বানিয়েছে, যেটা দিয়ে দুটো খুন হয়েছে। কি? আগে হ্যাঁ, এটা আমরা একটা লাশের পাশ থেকে পেয়েছি। এই ফটোটা দেখুন, চেনেন কে? ইনি কে? আমি চিনি না। আপনি ওকে চেনেন না? ওর নাম সোহন, ওই স্টান গান বানিয়েছিল। আচ্ছা, এটা বলুন যে এই ম্যানুয়ালটা আপনি কাউকে পড়তে দিয়েছিলেন না কেউ নিয়ে গিয়েছিল? আমার এক খুবই পুরনো ছাত্র রেফারেন্সের জন্য নিয়েছিল। আমি আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ওর কাছে পাঠিয়েছিলাম, কিন্তু সেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর কখনো ফেরতই আসেনি। আর আমার স্টুডেন্টের বক্তব্য যে ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট তার কাছে যায়নি। তার মানে আপনার অ্যাসিস্ট্যান্ট গায়েব হয়ে গেছে, খুঁজেই পাননি? ইয়েস, এক্স্যাক্টলি। স্যার, কোনো সাধারণ মানুষের এই ম্যানুয়ালটা নিয়ে কোনো লাভ হবে না স্যার। এটার দরকার স্যার তারই হতে পারে যে হয় এটাকে পড়তে চায়, নয়তো এটাকে ব্যবহার করতে চায়। হ্যাঁ বিবেক, প্রফেসরের ওই স্টুডেন্টের সাথে দেখা করতে হবে যার এটা প্রয়োজন ছিল। বাকি গল্প ওই বলবে। এতক্ষণ আমরা এটাই ভাবছিলাম যে এই বাড়ির সবচেয়ে ছোট ছেলে তাদের সবার ছোট টাকার জন্য বাড়ির লোকেদের খুন করছে। কিন্তু আমরা পরে জানলাম যে সুহান আপনার নাকি নিজের ছেলে নয়, আপনি ওকে দত্তক নিয়েছিলেন। হ্যাঁ, দত্তক নিয়েছিলাম, কিন্তু তাতে কি হয়েছে? আমি কোনোদিন ওকে বুঝতে দিইনি যে ও আমার নিজের ছেলে নয়। কখনো ওকে আমি বুঝতে দিইনি। আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। কিন্তু খুনি খুব চালাকির সঙ্গে সব খুনের দায় সুহানের উপর চাপালো। শুধু তাই নয়, ওর মৃত্যুকেও আত্মহত্যা প্রমাণ করে ছাড়ল। আপনি বলতে চাইছেন যে আমার ছোট ছেলে এই সমস্ত খুন করেনি? ও নির্দোষ ছিল? না না, নির্দোষ সে ছিল না। সেও অনেক কিছু করেছে। সে খুনির সঙ্গ দিয়েছে। ও তো আগে একজন ফটোগ্রাফারই ছিল। আপনাদের একটু অবাক লাগলো না যখন ও হঠাৎ করে এই স্টান গান বানাতে শুরু করলো? হ্যাঁ, আমরা এটা ভাবছিলাম যে এই শখ তার হলো কি করে। তারপর হঠাৎ জানতে পারলাম সে আপনাদের পরিবারেরই কেউ একজন, যে ওকে এইসব শেখাচ্ছে। এমন কেউ
যে ইলেকট্রিসিটি, ভোল্টেজ আর কারেন্ট সম্পর্কে বেশ ভালো মতো জানে। আপনারা সবাই আমাকে এভাবে কেন দেখছেন? আপনি ছাড়া আর কে আছে যে এই সমস্ত কিছু পড়েছে? স্টান গান কেমন করে বানায় সেই সবের জ্ঞান আপনি তো সুহানকে দিয়েছিলেন, তাই না? আমি আমি এই ধরনের কথা ওকে কেন বলতে যাব? এইগুলো সব মিথ্যে। আমি এরকম কিছু করিনি। দেখুন, আপনার এক প্রফেসর কিন্তু আমাদের সবকিছু বলে দিয়েছে, যেখান থেকে আপনি রিসার্চের পেপার চুরি করেছিলেন। মনে পড়ছে? এই, বৌদি, বৌমা, তুমি এটা কি করছো? খবরদার, কেউ নিজের জায়গা থেকে নড়বে না, কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না। মেরে দেবো একে প্রাণে, কেউ সামনে আসবে না। মেরে দেবো কিন্তু আমি একে। বৌদি, আমি করিয়েছি এই খুন। আমি কেন কেন করিয়েছো এই খুন? হ্যাঁ, নিজের স্বামীকেও তুমি ছাড়োনি? কে স্বামী? কেমন স্বামী? আপনারা কিছু জানেন না স্যার। এরা সবাই আমার শত্রু হয়, শত্রু। আমরা তোমার শত্রু হয়ে গেলাম কি করে? আমরা তোমার কি ক্ষতি করেছি? চুপ করো তোমরা। যে বাড়িটায় তোমরা থাকো না, ওটা আমার বাড়ি। ওটা আমার বাবার বাড়ি। তোমার বাবার বাড়ি? এদের বাবা আর আমার বাবা দুজনে বিজনেস পার্টনার্স ছিল, কিন্তু এদের বাবা আমাদের ঠকিয়ে এই বাড়িটা হাতিয়ে দেয়। তারপরে কি হয়েছে? আর তারপর এদের বাবা, মানে আমার শ্বশুর মশাই, এই বাড়িটাকে মিথ্যে অভিশপ্ত বলে আমার বাবা মাকে দুজনকেই মেরে দেয়। কিন্তু আমি বেঁচে যাই। আর অনেক বছর পর এদেরই পরিবারে, এদেরই বউ হয়ে আমি প্রতিশোধ নিতে আসি, ওই মিথ্যে অভিশাপকে সত্যি করার জন্য। কিন্তু তুমি মঙ্গল আর সোহনকে কেন মারলে? ওরা তো তোমার সাথেই ছিল। ওরা তোমারই কথায় অভিমন্যু আর অনিশাকেও মারে। মঙ্গল লোভী ছিল, ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আর সোহন ধরা পড়ে যেত। এই জন্যে আমি ওকে মেরে দিলাম। বাহ বাহ বাহ, খুব ভালো প্ল্যান বানিয়েছিলে তুমি। হ্যাঁ, নিজের ওপর হামলা করালে যাতে কেউ তোমার ওপর সন্দেহ না করে, তাই না? তোমার শ্বশুরের তো শাস্তি হবেই হবে, কিন্তু তুমি জেলে বসে অপেক্ষা করতে থাকবে ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।